দেখছেন চ্যানেল 9। প্রণব সাহকু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আসি এবং আমরা গেল বেশ কয়েকদিন গরম, তার মধ্যে যে ধরনের অস্বস্তিকর পরিস্থিতি সেগুলো নিয়ে কথা বলেছি এবং এই মুহূর্তে বাংলাদেশের একেবারে প্রায় সব জেলার উপর দিয়েই বৃষ্টি প্রবাহিত হয়েছে। আমরা জানি ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি সব, বা আমরা যখন কথা বলছি এই মুহূর্তটিও কিন্তু অনেকটা বৃষ্টি ঝরছে, সেই মুহূর্তে আমরা কথা বলছি। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম সহ আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানে বৃষ্টির প্রত্যাশা ছিল এবং সেই অনুষ্ঠানের পরপরই, মানে আমি একটু দুষ্টুমি করেই বলছি যে একেবারে বৃষ্টি, ভালো বৃষ্টি হয়েছে এবং এখনও চলছে। কিন্তু আবহাওয়াবিদরা বলছেন যে বিশেষ করে এই মে মাসে দুটি নিম্নচাপ আসা এবং দুটির মধ্যে একটি অন্তত ঘূর্ণিঝড় বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে যেতে পারে, এরকম একটি বিষয়। সব কিছু মিলে আমরা আজকে কথা বলার চেষ্টা করব স্বস্তির বৃষ্টি এবং তারপর কি। আমরা আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া, উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়, এবং অধ্যাপক ডক্টর ফরিদুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কলামিস্ট, এবং দুজনেই আমার খুব প্রিয় মানুষ। শুরু করতে চাইব বদরুজ্জামান ভূঁইয়াকে দিয়ে। বদরুজ্জামান ভূঁইয়া, স্বস্তির বৃষ্টি এবং তারপর কি, ছোট্ট করে ভূমিকায় যেমনটা বলছিলাম, অনেক কিছুই কিন্তু হতে পারে। আবার শিক্ষাঙ্গন কিংবা ছাত্রছাত্রীদের ছুটি, সেটি নিয়ে এক ধরনের বিশেষ করে সমন্বয়হীনতা আমরা দেখেছি। সব কিছু মিলে স্বস্তির বৃষ্টি, তারপর কি, তারপর আপনি কি যুক্ত করবেন বদরুজ্জামান ভূঁইয়া? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, দীর্ঘ প্রতীক্ষিত যে বৃষ্টি সেটা কিন্তু অবশেষে এসেছে বাংলাদেশে এবং আমার বরিশালেও এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে ঢাকা শহরে যেভাবে শিলাবৃষ্টি হয়েছে, আর আজকে বরিশালে আবহাওয়া একেবারেই গতানুগতিক যে রকম প্রত্যাশা ছিল। নগরবাসীর ভিতরে যে একটা দেখলাম যে প্রকৃতির জন্য তাদের যে একটা আশীর্বাদ, এবং আপনি শুনলে ভালো লাগবে, আমার বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির জন্য শিক্ষার্থীরা নামাজ পড়েছেন এবং নানা প্রান্তে কিন্তু এই বৃষ্টির জন্য নামাজ। এবং এবার যেভাবে আহ বৃষ্টি প্রত্যাশা করেছে নগরবাসী সহ শিক্ষার্থীরা, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় বলা যায় যে অলিখিত বন্ধ ছিল, অনলাইনে ক্লাস, শিক্ষকরা, আমি নিজেও কিন্তু প্রচন্ডভাবে এটা নিয়ে একটা উৎকণ্ঠার ভিতরে ছিলাম। কারণ আবার খুলবো কখন, তাদের আবার ফিরিয়ে নিয়ে আসবো কখন, এদিকে কারেন্ট ঘন ঘন চলে, লোডশেডিং হচ্ছে, পানির স্বল্পতা দেখা দিচ্ছে, সব মিলে একটা উৎকণ্ঠার পরে কিন্তু বহু প্রতীক্ষিত বৃষ্টি আসছে। তো এটা কন্টিনিউ হলে কয়েকদিন আমি মনে করি যে খুবই ভালো হবে। কিন্তু আবহাওয়াবিদগণ যে বার্তা আমাদেরকে দিচ্ছেন যে আবারও কিন্তু আসল যে গরম, আহ, যে সামার, সেটা কিন্তু আগামী কিছুদিনের মধ্যে পড়তে যাচ্ছে। তো সেই সংখ্যাটা নিয়ে আমরা কিন্তু একটু উৎকণ্ঠায় আছি। আমি মনে করি যে এই যে বৈরতা, আবহাওয়ার যে উলটপালট যে আচরণ, সেই আচরণটার কারণ হলো যে জলবায়ুর যে একটা বিশাল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্ব জুড়ে। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখুন কিছুদিন আগেও জলবায়ু নিয়ে এই যে যে সম্মেলনটা হলো, সেই সম্মেলনে কিন্তু তিনি দ্ব্যর্থহীন ভাষায় বিশেষ করে যে সকল উন্নত দেশ জলবায়ুকে কেন্দ্র করে নানা রকমের তারা তালবাহানা করছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য, তারা কিন্তু ওই এগ্রিমেন্টে সাইন করেছেন, কিন্তু যে টাকাটা, যে ডলার দেওয়ার কথা, সেটা কিন্তু তারা এখন পর্যন্ত দিচ্ছেন না। এবং এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়তই কিন্তু তারা বলছেন যে একেবারে তারা দেখছেন, ভাবছেন, গুছাচ্ছেন, এগুলোই বলে। এবং মাননীয় প্রধানমন্ত্রীও গেল কয়েকদিন আগেও এই কথাগুলো বললেন। আমি আসবো আপনার কাছে, আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর ফরিদুল আলম রয়েছেন। ফরিদুল আলম, একটা বিষয় আপনার কাছে একটু শুনতে চাইবো, যে বিশেষ করে আমরা ঢাকা শহরে যে ধরনের বৃষ্টিপাত দেখেছি, বা চিটাগং শহরে দেখেছি, কিংবা বজ্রসহ বৃষ্টি, শিলাবৃষ্টি, এই বিষয়গুলো বৈশাখ মাসের এই সময়টিতে আমরা সবসময় এমনিতেই দেখে থাকি, কিন্তু এবার গরম যেমন বেশি ছিল এবং এই বৃষ্টিটাও প্রত্যাশিত ছিল। এবং আপনার গেল দিনের ইন্টারভিউতে আপনি যেমনটা বলেছিলেন যে এল নিনোর পরে লা নিনোর একটা প্রভাব, অর্থাৎ অতিবৃষ্টি, বন্যা, সেটা যেমনটা আমরা দেখেছি সৌদি আরবে বা পূর্ব মিডল ইস্টে কিংবা দুবাইতে, যে যারা বাতাস আটকে কৃত্রিমভাবে বৃষ্টি ঝরাতো এবং সমস্ত কিছুর করে এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপার ঘটিয়ে বা কৃত্রিমভাবে নানাভাবে পরিবেশকে বিপর্যস্ত করে এখন পরিবেশই আমাদের উপর এই প্রত্যেকটি জিনিসের প্রতিশোধ নিচ্ছে। সব কিছু মিলে ফরিদুল আলম কি যুক্ত করবেন? না, আপনাকে ধন্যবাদ। আমরা সবাই খুব স্বস্তিতে আছি এই মুহূর্তে, যে আমাদের প্রত্যাশিত বৃষ্টি এলো। এবং আপনার সাথে এই মুহূর্তে যখন আমি কথা বলছি,
আমার চট্টগ্রামে বাসার বাইরে বৃষ্টি হচ্ছে, আমরাও এই মুহূর্তে স্বস্তিতে আছি। তারপরেও একটি বিষয় যেটি বললেন, যে আমাদের মধ্যে একটি শঙ্কা থেকে যায়, কেননা আমরা ওয়েদার ফোরকাস্ট যেটি পেয়েছি সেটি কিন্তু এই মুহূর্তে আমাদেরকে স্বস্তি দিলেও এটি কিন্তু আমাদের জন্য আবার অন্যরকম বার্তাও দিচ্ছে। অর্থাৎ যেটি বলা হচ্ছে যে এই মে মাসে 2 থেকে 3টি হালকা থেকে বৃষ্টি হতে পারে, শিলাবৃষ্টি হতে পারে, এবং 2 থেকে 3টি ভারী থেকে মাঝারি বৃষ্টিও, ঝড় বৃষ্টিও হতে পারে। তো এইগুলো একটি ভয়ের বিষয় রয়েছে। তো এই সব কিছুকে নিয়ে আমরা আসলে মোকাবেলা করছি। আরেকটি কথা যেটা আপনি বললেন, যে গত অনুষ্ঠানে বলেছিলাম এনলিনোর প্রভাব এখন চলছে, আর এনলিনোর জাস্ট বিপরীতটি হচ্ছে লা নিনো। অর্থাৎ যেটি ধারণা করা হচ্ছে এনলিনোর পরে লা নিনো আসতে যাচ্ছে, এবং এইবার বর্ষাকালটি হয়তো ধারণা করা হচ্ছে যে বেশ দীর্ঘায়িত হবে, এবং এটি জের ধরে হয়তো অতিবৃষ্টির থেকে বন্যা এবং আরো একটা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি আমরা হতে যাচ্ছি। এটি একটি শঙ্কার বিষয় আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে এখানে যে এই যে স্বস্তির পাশাপাশি কিছু অস্বস্তি আছে। যেমন চট্টগ্রামে আজকে বিকেল থেকে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছিল। আমি যখন ক্যাম্পাস থেকে ফিরছিলাম শহরে, আমি দেখলাম এই অল্প বৃষ্টিতেই কিন্তু শহরে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে। তো এটি একটি বড় সমস্যা। সুতরাং এই বিষয়গুলো আমাদের ভাবনায় নেওয়ার একটু যথেষ্ট রকম সুযোগ আছে। প্রথম কথাটি হচ্ছে যে তাপপ্রবাহ যেটি, এটি কিন্তু থেমে যায়নি, এটি আবারও আসছে। সুতরাং এইখান থেকে জনজীবনে কিভাবে স্বস্তি আসতে পারে সেটিকে নিয়ে যেমন ভাবতে হবে। দ্বিতীয়টি হচ্ছে অতিবৃষ্টির ফলে যে বড় ধরনের বিপর্যয় আসতে পারে জনজীবনে, সেই বিপর্যয় থেকে আমরা কিভাবে মানুষকে রক্ষা করতে পারি সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনার বিষয় রয়েছে। আরেকটি জিনিস আপনি জানেন যে মাঝখানে যখন অতি তাপপ্রবাহ ছিল, তখন কিন্তু বাংলাদেশে বেশ কিছু জেলায় স্কুলগুলো বন্ধ ছিল। এবং এখন যে জিনিসটা আসতে যাচ্ছে, যে যদি অতিবৃষ্টি হতে থাকে এবং বৃষ্টিটা আবার ধারণা করা হচ্ছে বর্ষাটা একটু একটু আগে চলে আসবে এবং একটু দীর্ঘ সময় পর্যন্ত থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদের অবস্থাটি কি হবে সেগুলো নিয়ে একটি ভাবনার বিষয় থেকে থাকে। সবকিছু মিলে আমাদের জন্য বেশ আশার বিষয় যেমন আছে, দুশ্চিন্তার বিষয় রয়েছে। তবে সবচেয়ে বড় যে বিষয়টি আমি মানে একটি বলতে চাই, শুকর আলহামদুলিল্লাহ, যে আমাদের হাওড় অঞ্চলের যারা কৃষক রয়েছেন তারা কিন্তু 97-98 ভাগ ধান কাটা সেখানে শেষ হয়ে গেছে। এটি এবং একটি বড় যারা দিক। এবং যারা অতি তাপ বা উত্তাপ বা রৌদ্রে আমরা এখনো পর্যন্ত ফসলের ক্ষতি হওয়ার খবর আমরা আমাদের বার্তাপক্ষে যেমন পাইনি, এবং গণমাধ্যমেও খুঁজে সেটি পাওয়া যায়নি। তবে একটু আশঙ্কার ব্যাপার রয়েছে যে এখনো প্রায় 22% ধান কাটা বাকি রয়েছে, এবং এই ঝড়ো বৃষ্টি, শিলাবৃষ্টি, আজকে বেশ কিছু খবর ছাপা হয়েছে যে বিশেষ করে হাওড় অঞ্চলে কিছু ধান শিলাতে নষ্ট হয়েছে, কাঁচা আম নষ্ট হয়েছে, এবং বিদ্যুৎ ব্যবস্থাপনার কিছুটা বিভ্রাট ঘটেছে। এই মোটামুটি দাগে ক্ষতিগ্রস্ততার তালিকা। অধ্যাপক ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া, আপনার কাছে আসবো, এবং আপনি এর আগের বক্তব্যে যেমনটা আপনি বলছিলেন যে এই জলবায়ু পরিবর্তনের যে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে, এদের সঙ্গে খাপ খাইয়ে উঠতেও আমাদের কিছুটা সময় লাগছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু বারবার আন্তর্জাতিক ফোরামে এই বিষয়গুলি তুলে ধরেন, যখনই সুযোগ পান তখনই তিনি এটি তুলে ধরেন এবং প্রফেশনালি তিনি তুলে ধরেন। কিন্তু যাদের এই জলবায়ু ক্ষতির জন্য যাদেরকে সেই তহবিলে তারা কমিটমেন্ট করেছেন যে তারা সেগুলো অর্থ করবেন, কিন্তু প্রশ্নটি হচ্ছে তাদের কাছে, এবং তারা কিন্তু কার্যত সেটি আমলেই নিচ্ছেন না, আমলেই নেন না, যে কারণে কিন্তু এই ডিজাস্টারগুলো আমরা দেখছি। এই বিষয়গুলো থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি আপনার কাছ থেকে শুনবো। একদম ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছি চ্যানেল 9, প্রণব সাহা উপু আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পর। প্রতি রাত 11টায় এই বিষয় নিয়ে আসি, স্বস্তির বৃষ্টি তারপর কি। অধ্যাপক ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া, উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়, এবং অধ্যাপক ডক্টর ফরিদুল আলম আমাদের আজকের অতিথি। বিশেষ করে বদরুজ্জামান ভূঁইয়া, বিরতির আগে আপনার কাছে যে প্রশ্ন ছিল যে জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি এবং যে চেঞ্জেসগুলো আমাদের মধ্যে যে প্রকৃতি বিরূপ আচরণ করছে, সেটির একটা আলটিমেট অভ্যস্ততা গড়ে উঠতে আমাদের কিছু সময় লাগবে। কিন্তু এই সময়টিতে লোকক্ষয় যেমন হবে, ভূমির ক্ষয় হবে, প্রকৃতির ক্ষতি হবে, এবং বড় বড় অবকাঠামো ভেঙে পড়বে। আমরা প্রতিনিয়তই দেখছি, সারা বিশ্বেই সেটি হচ্ছে। কিন্তু সেটির জন্য যারা দায়ী তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি
তারা কার্যত ঠিক সেভাবে সামনে আনেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী বারবারই সেগুলি বলেন এবং কিন্তু তারা প্রতিশ্রুতি দেন উন্নত দেশগুলো, কিন্তু তারা কার্যত সেটি সমাধানের পথে হাঁটেন না। আপনি এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে কি পরামর্শ দিবেন বদরুজ্জামান ভূঁইয়া? দেখুন, আপনি খুবই যথার্থ সময় উপযোগী কথাটা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই কিন্তু জলবায়ু সম্মেলন হচ্ছে এবং নানা রকমের আশ্বাস বিশ্বাস এবং আহ, এক জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি, কিন্তু যখনই কোনো রকমের ইনিশিয়েটিভ নেওয়ার বিষয় আসে পরবর্তীতে, যে ফার্দার ইনিশিয়েটিভ, সেটা কিন্তু চোখে পড়ার মতো নয়। বরং প্রকৃতিকে আরো নানা রকম ভাবে উন্নত দেশগুলো শাসন অনুশাসন করে যাচ্ছে। তারা একেবারেই দেখতে পাচ্ছি যে ডিফরেস্টেশন যেটা হচ্ছে, গাছ কেটে যে মিনিমাম যে গাছপালা থেকে শুরু করে নগরায়নের দিকে কিন্তু উন্নত দেশগুলো ঝুঁকে পড়ছে। এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি আজকেও কিন্তু আপনি দেখেন একটা যে ইন্দোনেশিয়াতে 6.8 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছে। আমি যতটা দেখেছি খবর, মানে এটা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে, কোনো না কোনো দেশে হচ্ছে। এবং এই যে আপনি দেখুন, একটু আগে আমাদের ডক্টর ফরিদ ভাই যে কথাটা বললেন, এই যে সামনের দিনে বাংলাদেশের আজকে হাওর এলাকায় বলুন, আমার বাড়ি হাওর এলাকায়, সেখানে যেভাবে রাস্তা হয়েছে, অপরিকল্পিত রাস্তা, সেই রাস্তার কারণে যেই জলাবদ্ধতার সৃষ্টি হবে এবং প্রচুর পরিমাণে যখন পানি আসবে তখন কি অবস্থা হবে হাওর এলাকায়, সেটা নিয়েও কিন্তু আমরা খুব শঙ্কিত। গতবার আপনি দেখেছেন যে এই অতিবৃষ্টির এবং বন্যার কারণে কিন্তু তীব্র সিলেট এলাকায় কিন্তু নানা রকমের সমস্যা সৃষ্টি হয়েছিল। তা এবছর যেভাবে বিরূপ আচরণ করছে প্রকৃতি, সামনের দিনগুলো কিন্তু আমাদের অত্যন্ত সতর্কতার সাথে এবং আগাম ব্যবস্থাপনা নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে। তা না হলে এই যে বন্যা, পরিবেশ প্রতিশোধ দিবেন এবং বর্ষাকালের যে নানা রকমের দুর্যোগ, সেটাও আমরা দেখতে পাবো। একটা কথা আমি বলি, বাংলাদেশ কিন্তু এখনো ষড় ঋতুর দেশ বাংলাদেশ। আমরা কিন্তু 6টা ঋতুই আমরা এখন দেখতে পাই। পৃথিবীর কিন্তু অনেক দেশে আপনি দেখুন যে সামার কমে যাচ্ছে কিংবা উইন্টার এত বেশি যা বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু এই পরিবেশের এই যে জলবায়ুর যে ব্যাপক পরিবর্তন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কানাডাতে কিংবা এবার আমরা দেখতে বিশেষ করে আপনার ইউরোপের দেশগুলোতে আপনি দেখুন যে -50 ডিগ্রি পর্যন্ত হয়েছে সুইডেনে, আমি যতটা জানি। এরকম কিন্তু তাপমাত্রা কিন্তু ঘন ঘন পরিবর্তন হচ্ছে। আমাদের বাংলাদেশে এবার যে গরম হলো, সেখানে 40 ডিগ্রির উপরে 43, যেটার প্রায় 50 ডিগ্রির কাছাকাছি হয়ে যাচ্ছে তাপমাত্রা। তো সব মিলে আমি মনে করি প্রকৃতি যে আচরণ করছেন সেটা আমাদেরই সৃষ্টি, এবং আমরা যদি এখানে সতর্ক না হই এবং বন জঙ্গল যেভাবে উজাড় করে মানুষ কাটছে এবং প্রাণীকুলের উপর যেভাবে আমরা চড়ে বসছি, সেখানে কিন্তু প্রকৃতি আমাদের উপর ব্যাপক প্রতিশোধ নেবেন। তো সেই জায়গায় পরিবেশবিদগণ যে ধরনের প্রয়াস উদ্যোগ নেওয়ার কথা বলছেন, সেই জায়গাটাকে আমাদের মেনে জি, আমি আমি আমাদের আমি সামনে একটু ফরিদুল আলমের কাছে যাব। ফরিদুল আলম, যে চট্টগ্রাম আমরা জানি যে সেখানে পাহাড় পর্বত ঘেরা, সেখানে বন জঙ্গলও রয়েছে কিছুটা, সেখানে সমুদ্র কাছে রয়েছে। আবার আবহাওয়াবিদরা যে কথা বলছেন যে যে সমস্ত অঞ্চলে বিশেষ করে পাহাড় বা উঁচু গাছপালা থাকে সেখানে পরিচলন বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকে, এবং আমরা দেখেছি নদী সমুদ্রের জলীয় বাষ্প সেটি বাধাপ্রাপ্ত হয়ে চট্টগ্রাম অনেকটা একটু শীতল, সিলেট অঞ্চল কিছুটা শীতল, আবার সেখানে বৃষ্টিপাত হচ্ছে। এ ধরনের এক ধরনের অভ্যস্ততার মধ্য দিয়ে আপনারা দেখছেন। পাশাপাশি বাংলাদেশটি তার মৌসুমি বায়ু প্রবাহিত হওয়ার প্রেক্ষিতে এই সময়টিতে মৌসুমি বায়ুর প্রেক্ষিতে বৃষ্টিপাতটা ঘটে থাকে, কিন্তু বিশেষ করে এবার মার্চ এপ্রিলে আমরা সেটি অনেকটাই খুবই কম সামান্য পর্যায়ে দেখেছি, আর মে মাসে এসে এখন আমরা দেখছি সব কিছু মিলিয়ে এল নিনোর পর লা নিনো, যেটি আপনি আগেও বলেছিলেন, আমরা এই পরিস্থিতি থেকে আগে থেকেই যদি একটু প্রস্তুতি থাকে তাহলে কিন্তু অনেক কিছুই সহজে মোকাবেলা করা সম্ভব। কি যুক্ত করবেন ফরিদুল আলম? না, এটি আপনি খুব যথার্থ একটি প্রশ্ন করেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয়টি হচ্ছে কি, আমাদের বাংলাদেশে আমরা বরাবর যেটি দেখতে পাই যে যখন ঘটনা ঘটে যায় তখন আমরা একটু সতর্ক হই। ঘটনা ঘটার আগে যদি আমরা সতর্কতা অবলম্বন করি তাহলে কিন্তু ঘটনার ভয়াবহতাকে আমরা অনেকটাই কিন্তু কমাতে পারি। যেমন আমরা আবহাওয়ার বিষয়টি যেটি জানি, এগুলো কিন্তু ফোরকাস্টিং সম্ভব, কি হচ্ছে, কি হতে যাচ্ছে, কি সামনে হতে পারে ইত্যাদি বিষয়গুলো।
সুতরাং এই বিষয়গুলো যদি, এবং তার পাশাপাশি আমরা পুরনো যে কতগুলো ঘটনা ঘটেছে সেখান থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি। যে কিছু উদাহরণ রয়েছে, যেমন আপনি জানেন যে চিটাগং নিয়ে গত 12-14 বছর ধরে অলমোস্ট প্রতি বছরই কিন্তু আপনার এই পাহাড় ধস হচ্ছে। তো এই জিনিসটি কিন্তু তার আগে ছিল না। তো 12-14 বছর ধরে টানা পাহাড় ধস হচ্ছে, এবং এমন কোনো বছর যায় না যেখানে পাহাড় ধসে আহ, দুই চারজন মানুষ মারা না যান। সুতরাং এই বিষয়গুলো আমার যেটি মনে হয়, এগুলো প্রশাসনকে আমি দোষারোপ করছি না, প্রশাসন যথেষ্ট রকম উদ্যোগ নিয়েছে, এবং এই ধরনের যখন ভারী বৃষ্টি হয় তার আগে কিন্তু প্রশাসন থেকে সতর্কতা জারি করা হয়। কিন্তু তারপরে যেটি হচ্ছে যে আমাদের মানুষের মধ্যে সতর্কতা এবং সচেতনতা বোধের অনেক অভাব রয়েছে। সুতরাং এই যে জায়গাগুলো থেকে আমার যেটি মনে হয় যে আমাদের একটু সচেতন হওয়া দরকার আছে। এই সব জায়গায় একটু বড় ধরনের অ্যাডভোকেসির প্রয়োজন রয়েছে, এবং এখানে যারা স্টেক হোল্ডার্স যারা রয়েছে, বিভিন্ন ধরনের সমস্ত স্টেক হোল্ডার্সদেরকে এখানে জড়িত করার প্রয়োজন রয়েছে, যাতে করে আমরা সামনে অনাকাঙ্ক্ষিত জায়গাগুলো যে ঘটনাগুলো ঘটতে পারে সেই ঘটনাগুলোকে যেন আমরা রোধ করতে পারি। পাশাপাশি আমরা যেটি হচ্ছে নগরায়নের কথা, নগরায়ন হচ্ছে এখন, আপনি জেনে থাকবেন যে এখন গ্রাম কমে যাচ্ছে, শহর হয়ে যাচ্ছে, এবং এই নগরায়ন আমরা কতটুকু পরিকল্পিতভাবে করছি সেটি নিয়ে ভাবনার যথেষ্ট সময় রয়েছে। আমাদের সিটি কর্পোরেশনগুলো বা উন্নয়ন কর্তৃপক্ষ যেগুলো রয়েছে, এবং সেগুলোর মধ্যে কিন্তু কোঅর্ডিনেশনের একটি বড় ধরনের অভাব আমরা দেখতে পাই। এবং এই সিজনাল যে যে এই ধরনের যে ইম্প্যাক্ট গুলো আছে সামারে এবং যে রেনি সিজনে, এইগুলোর পেছনেও আমরা মনে করি যে এই ধরনের লেক অফ কোঅর্ডিনেশন একটা বড় একটা ভূমিকা রয়েছে। শেষ করব, এই শেষ ধরনের পর্যায়ে চলে এসেছি। বদরুজ্জামান ভূঁইয়া, শেষ কথায় কি যুক্ত করবেন? বদরুজ্জামান ভূঁইয়া, 1 মিনিটের মধ্যে। শেষ কথা আমি যেটা মনে করি যে আমাদের যে কয়লার ব্যবহার এবং জ্বালানির যে ব্যবহার সেটা আমাদের কমাতে হবে, এবং পরিবেশ বান্ধব যে নীতি পরিকল্পনা সেই জায়গায় কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিতে হবে। এবং জলবায়ু সম্মেলনে যেই সাজেশনগুলো এসেছে, COP28 সম্মেলন, সেই জায়গায় আমাদেরকে কিন্তু মনস্থির করতে হবে জি, আমরা এবং শেষ সেই করব, লক্ষ্য। একেবারে হাতে আর একদমই সময় নেই। ফরিদুল আলম, 30 সেকেন্ড সময় আপনি পাবেন, কি যুক্ত করবেন শেষ কথায়? না, আমিও একই বিষয় যুক্ত করব। আমি মনে করি যে আমাদের ব্যাপক আকারে একটি অ্যাডভোকেসি প্রয়োজন রয়েছে। আমাদের ঘর থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সর্বত্র আমরা জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব মোকাবেলা করছি এই বিষয়গুলো সম্বন্ধে সম্যক জ্ঞান দেওয়া প্রয়োজন রয়েছে, এবং এ থেকে আমরা কিভাবে নিজেদের সচেতনতা দিয়ে নিজেদেরকে অন্তত কিছুটা ভালো রাখতে পারি এই বিষয়ে আমার মনে হয় বেসিক নলেজগুলো আমরা যদি একটু জি, ডিসেমিনেট আমরা করতে শেষ পারি। করব। আমাদেরকে সময় দিয়ে দেওয়ার জন্য অধ্যাপক ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া এবং অধ্যাপক ডক্টর ফরিদুল আলম, আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। দর্শক, যারা নিয়মিত অনুষ্ঠানটি দেখেন, রবি থেকে বৃহস্পতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি, শুভরাত্রি।